হে গায়েস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? শুধুই আমার গল্পের শুরুতে আইসা পড়ছি। তো বেশি কথা না বলে শুরু করা যাক। করিম সাহেব অফিস থেকে 15 দিনের ছুটি পেলেন, তাই পরিবারের সবাইকে নিয়ে সিলেট থেকে ঘুরে আসবেন ঠিক করলেন। আর সময় নষ্ট না করে সাথে সাথে অফিস থেকে বাসায় টেলিফোন করে জানিয়ে দিলেন আজ রাত 10টার ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। বাসায় যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এদিকে করিম সাহেবের স্ত্রী শাহনা বেগম টেলিফোন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, কইরে রাত্রি, কইরে রনি, তোরা কোথায়? আজ আমরা সবাই মিলে। রাত্রি ড্রয়িং রুম থেকে এসে মায়ের চেহারা দেখে আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরপর চোখ সরিয়ে চারিদিক তাকিয়ে আস্তে করে বলল, কি হয়েছে মা? এভাবে তুমি একা একা হাসছো কেন? ট্রেনের আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না, তাই রাত্রির কথা না বুঝে শাহানা বেগম বিরক্ত হয়ে বললেন, কি বলছিস আবার বল। ট্রেনের আওয়াজে কিছুই বোঝা যাচ্ছে না। এবার রাত্রি বড় বড় করে বলল, একা একা তুমি হাসছো কেন? আবার বল, কি বলিস? ট্রেনের আওয়াজে বুঝতে পারছি না। তোর আব্বাকে কতবারই বললাম এবার বাসাটা পাল্টাও। আর সহ্য হয় না এই ট্রেনের টুংটাং আওয়াজ, অসহ্য লাগে। না, তোর বাবা বললেন এই বাসা কোনো মতেই পাল্টানো যাবে না। এই বাসায় থেকে অনেক সুযোগ সুবিধা আছে, বিশেষ করে যাতায়াতেও সুবিধাটা সব চাইতে ভালো। কেমন সুবিধা বলতো? এই কমলাপুর স্টেশনের পাশে থেকে কি রেল গাড়ির টুংটাং আওয়াজ ভালো লাগে? শাহনা বেগমের বেনবেনিতে রাত্রি বিরক্ত হয়ে আর কোনো কথা না বলে ওখান থেকে আবার ড্রয়িং রুমে চলে আসলো। শাহনা বেগম তা দেখে রাত্রির পেছনে পিছনে ড্রয়িং রুমে এসে বললেন, কি রে, আবার চলে এলি যে? ওখানে দাঁড়িয়ে থেকে কি করব? তুমি তো যেভাবে শুরু করছো মুখ থেকে আর বন্ধ নেই। চলছে তো রেলগাড়ি, চলছেই। আমি কেন এমন করছি তা এখন বুঝবি না। যখন একটা বিপদ এসে মাথায় উঠবে তখন বুঝবি যে কেন এমন করছি। কি বলছো তুমি? আমাদের বিপদ হবে কেন? আমরা তো কারো লেনেও নাই দেনেও নাই। তা বলছিস ঠিক, কিন্তু বিপদ তো আসতে কাউকে বলে আসে না। এই এরিয়াটা তো ভালো না। এই এরিয়াতে সব বাজে ছেলেদের আড্ডা। তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তাই এখানে তোকে নিয়ে আমার বড় ভয় হয়। দূর, এসব বাজে চিন্তা বাদ দাও তো। এটা কিছু না, শিয়ালের ভয়ে এজন্য মুরগি বাগা দেবে নাকি? এখানে আমরা তো আর একা নই, আরো তো মানুষজন আছে। আর তদুপরি আজ পর্যন্ত আমি দেখি নাই কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে দেখে টিটকেরি মারতে। আর তুমি বলছো? যাক, এখন এসব বাজে চিন্তা বাদ দাও। বলো, এখন কেন আমাকে ডেকেছিলে? রাত্রির কথা শুনে শাহানা বেগম একেবারে স্তব্ধ হয়ে গেলেন। চেহারা দেখে বোঝা যাচ্ছে উনি রাত্রির কথায় অসন্তুষ্ট হয়েছেন। এবার বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর হয়ে বললেন, তোরা আস্তে আস্তে রেডি হয়ে নে। আজ আমরা সবাই রাত 10টার ট্রেনে সিলেট যাচ্ছি। কি বললো মা? আমরা সবাই মিলে সিলেট যাচ্ছি? হুরে বলেই খুশির চুটে লাফ দিয়ে রাত্রি ওর মাকে জড়িয়ে ধরল। শাহানা বেগম মেয়ের এই অবস্থা দেখে বিরক্ত হয়ে বললেন, কি আরম্ভ করে দিলি? যা যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তোর আব্বা অফিস থেকে এসে যদি দেখে যে তোরা এখনো রেডি হসনি, তাহলে তুলকালাম কাণ্ড করে বসবে। দেখা যাবে সিলেট যাওয়াই বন্ধ হয়ে গেছে। প্রায় 4 বছর পর তোর মামার বাড়ি যাচ্ছিস। তোর আব্বার আর সময় হয়ে উঠে না। তোর মামার বাড়ি যাওয়ার সব আমার কপাল। যাক, এখন যেহেতু ওনার সময় হয়ে উঠেছে, একটু ভুলের জন্যে যাওয়াটা যেন বন্ধ না হয়। আম্মাটা কেমন আছে কে জানে, কত বছর পর মাকে দেখব। রাত্রি মায়ের উপর মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠে। কোনো রকমে একটা কথা উঠতে পারলেই হলো, আর বন্ধ নেই ওনার। রেলগাড়ির মতো চলতেই থাকে, সহজে আর বন্ধ হয় না। তাই ও কানে হাত দিয়ে মায়ের সামনে থেকে বেরিয়ে পড়ল। করিম সাহেব অফিস থেকে বেরিয়ে প্রথমে কিছু কেনাকাটা করলেন। এরপর এসে 4টা ট্রেনের টিকিট কাটলেন। কেটে রাত 8টার দিকে বাসায় এসে পৌঁছালেন। পৌঁছে দেখলেন ছেলে মেয়েরা রেডি হয়েছে,
কিন্তু শাহানা বেগম এখনো রেডি হয়নি। তা দেখে উনি প্রথমে কোনো কথা বললেন না, গম্ভীর হয়ে শাহানা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। এরপর চোখ সরিয়ে ওখান থেকে থমকে নিয়ে এসে শার্ট প্যান্ট খুলে বাথরুমে ঢুকলেন। শাহানা বেগম করিম সাহেবের চেহারা দেখে বুঝতে আর বাকি রইল না, তাড়াতাড়ি উনি রেডি হতে চলে গেলেন। হঠাৎ ড্রয়িং রুমের দরজার টুংটাং শব্দ শোনা গেল। করিম সাহেব বাথরুম থেকে বললেন, এই রাত্রি কে এসেছে দেখতো, দরজা খুলে দেয়। রাত্রি বসা থেকে দরজার সামনে এসে বলল, কে? কয়েকবার জিজ্ঞেস করার পর বাহির থেকে প্রত্যুত্তর এলো, আমি রোমন, দরজাটা খুলো। রাত্রি দরজাটা খুলে দিয়ে আবার সোফা সেটের উপর গিয়ে বসে টিভির দিকে তাকিয়ে রইল। এদিকে রোমন রুমে এক পা দিয়েই থমকে দাঁড়িয়ে গিয়ে রাত্রির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাত্রি হালকা হলুদ রঙের থ্রি পিস পরেছে, মুখে হালকা মেকআপ করেছে, কপালে লাল টিপ পরেছে। ও একে তো পরিষ্কার, হলুদ ড্রেস পরাতে গায়ের সাথে মিশে রয়েছে, দেখে মনে হচ্ছে একটা পুতুল সাজিয়ে রেখেছে। রাত্রি, তোমাকে আজ এত সুন্দর দেখাচ্ছে কেন? তুমি এত সুন্দর করে সেজেছ কেন? তোমার এই সাজগোজ দেখে আমার বড় ভয় হয়। তোমাকে যদি কেউ, এগুলি মনে মনে ভেবে রোমন বড় করে একটা নিঃশ্বাস চালো। এরপর সোফা সেটের এক কোণে গিয়ে বসলো। করিম সাহেব বাথরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে রোমনকে দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, কেমন আছো দাদা? রোমন করিম সাহেবকে দেখে বসা থেকে উঠে সালাম দিয়ে বলল, ভালো আছি চাচা, আপনারা কেমন আছেন? ভালো। তোমাদের বাসার সবাই ভালো আছে তো? হ্যাঁ আছে চাচা, তবে মায়ের শরীরটা। কি হয়েছে আবার ভাবিজানের? না তেমন কিছু না, ওই যে আগের মাথা ব্যথা বেড়েছে একটু। ডাক্তার দেখাওনি? হ্যাঁ, আব্বা ডাক্তারের কাছে কয়েকবারও নিয়েছিলেন, ওষুধ খেয়ে কয়েকদিন ভালো থাকে, তারপর আবার দেখা দেয়। আর বলো না, আমি প্রেসারে অনেক কষ্ট পাচ্ছি। এই কথা বলে করিম সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সোয়া 9টা বাজে। তা দেখে উনি অস্থির হয়ে বলে উঠলেন, কই গো, তোমাদের রেডি হয়েছে? এদিকে যে গাড়ির সময় হয়ে এলো। ভেতর থেকে শাহানা বেগম চুলে ক্লিপ আটকাতে আটকাতে বললেন, হ্যাঁ আমাদের রেডি, তুমি রেডি হয়ে নাও। আমার রেডি হওয়া কিছুই নেই, শুধু শার্ট প্যান্টটা পরবো। তারপর রোমনকে উদ্দেশ্য করে বললেন, বাবা তুমি একটা কাজ করে দেবে? রোমন করিম সাহেবের কথায় আগ্রহ দেখিয়ে বললেন, কি কাজ করতে হবে বলুন চাচা? না মানে আমাদেরকে দুটো যদি রিক্সা এনে দাও। হ্যাঁ হ্যাঁ চাচা দিচ্ছি, তবে কোথায় যাওয়ার জন্য রিক্সা পিক করবো বলুন? বলো এই যে স্টেশনে। তোমাকে তো বলতে ভুলে গিয়েছি, আমরা আজ সিলেট যাচ্ছি। এত মালপত্র নিয়ে স্টেশনে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই। সিলেটের কথা শুনে রোমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হঠাৎ ওর মাথাটা ঘুরে উঠল, নিজেকে কোনোভাবে সামলাতে পারছে না। তাহলে কি আমি যা শুনেছি সত্যি সত্যি? তাহলে সত্যি সত্যি রাত্রিকে সিলেটে নিয়ে গিয়ে বিয়ে দিচ্ছে? না, তা কোনোদিন হবে না। অন্তত আমি বেঁচে থাকতে রাত্রি কারো হতে পারবে না। রাত্রি আমার, শুধুই আমার। এগুলা ভেবে কেন জানি রোমনের দু চোখ জলে টলমল টলমল করছে, বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রোমনের স্তব্ধতা দেখে করিম সাহেব আবার বললেন, যাবে না বাবা? করিম সাহেবের কথাই রোমন চমকে উঠে, আর ভাবে চোখ মুছে আমতা আমতা করে বলল, হ্যাঁ যাচ্ছি চাচা। বাহিরে তো বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে যাও। রোমনের মাথা এখন বু বু করে ঘুরছে, কি বলতে কি বলে ফেলে নিজেও বুঝতে পারছে না। তাই কোনো প্রতি উত্তর না করে কোনো রকমে বসা থেকে উঠল। উঠে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে অনেক জোরে বৃষ্টি নেমেছে এবং বাতাসও বইছে। করিম সাহেব তা দেখে আবার বললেন, দাঁড়াও বাবা, এই রাত্রি তোর মার কাছ থেকে ছাতাটা নিয়ে আইতো। রাত্রি বসা থেকে উঠল। রোমন দিশেহারা হয়ে রাতের দিকে এক নজর তাকালো, তারপর চোখ সরিয়ে বলল, না চাচা, ছাতার দরকার হবে না, বলেই দরজা খুলে সেই বৃষ্টির ভেতরে রওনা হয়ে গেল। করিম সাহেব রোমনের এই পাগলাপনা দেখে মাথা নেড়ে বললেন, ছেলেটা আসলেই একটা পাগল। রাত্রি ছাতাটা নিয়ে এসে বলল, কে পাগল বাবা? আর বলিস না, রোমনের কথাই বলছি। ছেলেটাকে বারবার বললাম বৃষ্টির ভেতরে যাস নে, ঠান্ডা লেগে যাবে, ছাতাটা নিয়ে যা। কার কথা কে শুনে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে ছুটলো। আসলে বাবা ও একটা পাগল, যে যায়
কাজ করতে বলবে, কোনো দ্বিধা সংকোচ না করে ওই কাজটা করে দেবে। তার মুখে না শব্দ নেই। পাগল দেখেছি, এইরকম পাগল কখনো দেখিনি। হ্যাঁ মা, হ্যাঁ, ও আসলেই একটা পাগল। না হয় দেখ না, নিঃসংকোচে কিভাবে সবার কাজ করে দিচ্ছে। সত্যি কথা বলতে গেলে ও আসলেই একটা ভালো ছেলে। শাহানা বেগম রেডি হয়ে ড্রয়িং রুমে এসে করিম সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমি তো রেডি হয়ে এসেছি, তুমি রেডি হবে না? হ্যাঁ হ্যাঁ, আমিও রেডি হচ্ছি বলেই উনি ভেতরে রুমে চলে গেলেন। এখন সবাই রেডি হয়ে বসে আছে রিকশার অপেক্ষায়। বৃষ্টিও থেমেছে। রিকশা নিয়ে রুমন আর আসছে না। পৌনে 10টার মতো বেজে যায়। করিম সাহেব গম্ভীর হয়ে এই রুমে সেই রুমে হাঁটাহাঁটি করছেন আর বলছেন, ছেলেটা সেই যে রিকশার জন্য গেল, এখনো পর্যন্ত আসার কোনো কথাই নেই। কি যে করছে, ট্রেনেরও সময় হয়ে এলো। অনেকক্ষণ রুমনের পথ চেয়ে শেষমেশ করিম সাহেব নিজেই রিকশা ঠিক করে এনে বাসায় তালা লাগিয়ে রওনা হয়ে গেলেন। আর মনে মনে কিছুক্ষণ রুমনকেও বকলেন। তারপর কি হতে চলছে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বে চোখ রাখুন। ধন্যবাদ।